প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অধ্যায়ের ক্লাস নং 7 এ সবাইকে শুভেচ্ছা। তো বিগত ক্লাস নং 1 এ আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক বিষয়গুলি আলোচনা করেছিলাম। ক্লাস নং 2 তে আমি দেখিয়েছিলাম ইকোনমিক কোয়ান্টিটি অর্ডার সম্পর্কে এবং কি করে এর সূত্রটি তৈরি হয়েছিল। আমি সেই বিষয়ে বিস্তারিত একটি অঙ্কের মাধ্যমে সমাধান করেছিলাম ক্লাস নং 2 তে। ক্লাস নং 3 এ আমি করেছিলাম ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম স্টক লেভেল, রিঅর্ডার লেভেল এবং সেফটি লেভেল ইত্যাদির সূত্রগুলি কি করে তৈরি হয় সেই সম্পর্কে অঙ্কের মাধ্যমে সমাধান। এরপরে ছিল ক্লাস নং 4, যেখানে আমি দেখিয়েছিলাম স্টক লেজার, মাল খতিয়ান বা কাঁচামালের খতিয়ান করার প্রথম পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এরপরে ছিল ক্লাস নং 5, যেখানে আমি দেখিয়েছিলাম স্টোর লেজার এর দ্বিতীয় পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট সম্পর্কে। এরপর ছিল ক্লাস নং 6, বিগত ক্লাস, যেখানে আমি দেখিয়েছিলাম এই যে স্টোর লেজার এর এভারেজ মেথডের প্রথম পার্ট, সেটি ছিল সিম্পল এভারেজ মেথড, সরল গড় পদ্ধতি। আর আজকে হচ্ছে আমার এই এভারেজ মেথডের পরবর্তী পার্ট করার কথা, অর্থাৎ ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। তো দেখো বন্ধুরা, আজকে আমি ক্লাস নং 7 এ মূলত আলোচনা করব স্টক লেজার, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে কতটা পরিমাণ পণ্য রাখা আছে। অবশ্যই কিন্তু তোমার স্টোরে বা গুদামে অনেক রেটের পণ্য রাখা আছে। এখন যখন তুমি সেই কাঁচামালগুলিকে তোমার পণ্য উৎপাদনের কাজে ব্যবহার করবা, তখন তুমি তার রেট ধরবা কি, অর্থাৎ যখন তুমি তোমার কাঁচামালকে ইস্যু করবা তোমার কারখানার জন্য, তখন তুমি সেই কাঁচামালের কি রেট ধরবা। কারণ দেখো বন্ধুরা, তোমার কিন্তু গুদামে অনেক দরের পণ্য রাখা আছে। এখন খুবই মুশকিল সেখান থেকে এক্সাক্ট রেট বের করা, যে এই পণ্যটি আমি এই রেটে কিনেছিলাম বা এই কাঁচামালটি আমি এই দরে কিনেছিলাম। তো এই জন্য আমরা বিভিন্ন উপায় ফলো করি, যার মধ্যে রয়েছে ফিফো মেথড, লিফো মেথড এবং এভারেজ মেথড। তো আজকে আমি দেখব সেই যে এভারেজ মেথড এর দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। তো দেখো বন্ধুরা, আমি বলেছিলাম এই সম্পর্কে বেসিক ক্লাসে যে এভারেজ মানে গড়। যখন আমি করেছিলাম সরল গড় পদ্ধতি বা সিম্পল এভারেজ মেথড, তখন আমি দেখিয়েছিলাম যে আমাকে দেখতে হবে যে বর্তমানে আমার প্রতিষ্ঠানের গুদামে কতগুলি দরের পণ্য আছে। আমি সেই দরগুলিকে যোগ করব, আমি সেই দর বা রেটগুলিকে যোগ করব। এরপরে যতগুলি দরের পণ্য আছে সেই যে দরের সংখ্যা, ধরো আমার কাছে পণ্য আছে 3টি দরের, তাহলে 3 আমার দর সংখ্যা। তো আমি সেই 3টি দরকে মোট যোগ করার পরে দরের সংখ্যা দ্বারা ভাগ করব, আমি তখন পেয়ে যাব আমার ইস্যুর রেটটি। অর্থাৎ সিম্পল এভারেজ মেথডের ক্ষেত্রে আমি শুধু ফলো করব আমার প্রতিষ্ঠানে কতগুলি রেটের পণ্য আছে। আর আমি যখন করব ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি, আমি তখন দেখব যে আমার প্রতিষ্ঠানে মোট কত টাকার পণ্য আছে। আমি সেই মোট টাকার পণ্যকে মোট পণ্যের পরিমাণ দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি এখানে করব, আমি দেখব যে মোট কত টাকার পণ্য আছে, আমি সেই মোট টাকাটিকে ভাগ দিব মোট পণ্যের পরিমাণ দ্বারা। আমি এখানে অ্যাজ ইউজুয়াল যা করি তাই করলাম, লিখলাম স্টোর লেজার ওয়েটেড এভারেজ মেথড, ম্যাটেরিয়ালস নং, বিন নং, অর্থাৎ বিন কার্ডের নাম্বার। বিন কার্ড হচ্ছে সেই কার্ড যে কার্ডের গায়ে লেখা থাকে ওই পণ্য সম্পর্কে যাবতীয় তথ্যাবলী, যে পণ্যের পরিমাণ কতটা, কোন ধরনের পণ্য, এবং এটি লাগানো থাকে পণ্যের গায়ে। এবারে কোড নাম্বার, এখানে আছে ম্যাক্সিমাম লেভেল অর্থাৎ ম্যাক্সিমাম স্টক লেভেল, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে হাইয়েস্ট কতটা পণ্য রাখা উচিত, যার উপরে যাওয়া উচিত না সেই লেভেলটি। এবার হচ্ছে মিনিমাম লেভেল, সর্বনিম্ন কমপক্ষে কতটা পণ্য আমার গুদামে রাখা উচিত। রিঅর্ডার লেভেল, অর্থাৎ আমার পণ্য কতটা হলে, আমার গুদামের পণ্য কতটা বা কোথায় পৌঁছালে আমি ফরমায়েশ প্রদান করব নতুন পণ্য করার জন্য, সেই লেভেলটি, সেই পণ্যের পরিমাণটি মূলত। এখন আমি ছক করলাম ডেট পার্টিকুলার্স, রিসিপ্টস, যাবতীয় পণ্য ক্রয় বা যদি পণ্য কোথা থেকে ফেরত আসে আমার কাছে, অর্থাৎ যদি আমার প্রতিষ্ঠানে পণ্য চলে আসে তবে আমার এইখানে আসবে, এটি মোট কথা। ইস্যু, যদি আমার গুদাম থেকে পণ্য চলে যায় তবে যাবে ইস্যুতে, হোক সেটা পণ্য ফেরত বা ইস্যু করা সরাসরি। অর্থাৎ আমার গুদাম থেকে পণ্য চলে গেলেই কিন্তু
এখানে অন্তর্ভুক্ত হবে সেই এন্টিটি। আর আমার কতটা পণ্য আসলো আর কতটা পণ্য চলে গেল, এই দুটির মধ্যে যে আমার ব্যালেন্স থাকবে সেটি হচ্ছে আমার এই ব্যালেন্সে চলে আসবে। অর্থাৎ আমার কতটা পণ্য আসলো আর সেখান থেকে আমার কতটা পণ্য চলে গেল, আর বাকি যে পণ্য আছে সেটি আসবে ব্যালেন্সে। দেখো আমি প্রথমে লিখলাম কোয়ান্টিটি, পরিমাণ, রেট, দর, অ্যামাউন্ট, টাকা। আমি যখন গুণ করব পরিমাণকে দর দ্বারা, আমি তখন পেয়ে যাব মোট টাকাটি বা অ্যামাউন্ট বা টোটাল বা টাকা, তুমি যা লেখো। এখানে প্রশ্নপত্রে বলা আছে যে ফলোইং দ্য পার্টিকুলার্স গিভেন বিলো প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। অর্থাৎ নিচের তথ্যগুলির আলোকে আমাকে একটি মাল খতিয়ান বা কাঁচামালের খতিয়ান করতে হবে এবং সেটি করতে হবে ওয়েটেড অ্যাভারেজ মেথডের আন্ডারে। এবারে এখানে দেয়া আছে প্রথমেই জানুয়ারির 1 তারিখ, কারণ এখানে যদিও প্রশ্নপত্রে কোনো প্রকার বছরের কথা উল্লেখ করা নেই, সাল দেয়া নেই, আমি প্রথম লিখলাম জানুয়ারি 1। এখানে বলা আছে ওপেনিং ব্যালেন্স 100 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 10 পার ইউনিট। অর্থাৎ এখানে আমার ওপেনিং ব্যালেন্স, দেখো বন্ধুরা, প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ আমার পূর্ব হতে প্রতিষ্ঠানে পণ্য রাখা ছিল 100 ইউনিট। এখন বিগত বছরে বা বিগত মাসে যা ছিল আমার ক্লোজিং, সেটি কিন্তু আমার এই মাসের প্রথমে হবে ওপেনিং, যে পণ্য আমার প্রতিষ্ঠানে রাখা ছিল। আমি লিখলাম ওপেনিং ব্যালেন্স 100 ইউনিট, রেট দেওয়া আছে 10 টাকা, মোট চলে আসে 100 গুণ 10 1000 টাকা। এবারে নেক্সট বলা আছে 5 তারিখে পারচেজ 200 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 12 পার ইউনিট। অর্থাৎ এখানে পণ্য ক্রয় করা হলো, আর যেহেতু পণ্য ক্রয় করলে আমার পণ্য বৃদ্ধি পায়, সুতরাং লিখলাম রিসিপ্টের কলামে পারচেজ লিখলাম 200 ইউনিট, রেট হচ্ছে 12 টাকা, গুণ করলাম 200 গুণ 12, চলে আসলো 2400 টাকা। এখন আমাকে দেখতে হবে যে আমার প্রতিষ্ঠানে বর্তমানে কত টাকার মোট পণ্য আছে। দেখো বন্ধুরা, আমার পূর্বে পণ্য ছিল 1000 টাকার, আর বর্তমানে আমি ক্রয় করেছি পণ্য 2400 টাকার, আমার মোট পণ্য হয়েছে 3400 টাকার। 1000 যোগ 2400 চলে আসে 3400 টাকা। আর দেখতে হবে আমাকে যে আমার বর্তমানে কতটা পণ্য আছে, পণ্যের কোয়ান্টিটি কি। আমার পণ্য ছিল আগে 100 ইউনিট, আর নতুন ক্রয় করেছি 200 ইউনিট, মোট পণ্য হয় 300 ইউনিট। এবার দেখো বন্ধুরা, আমি যখন এই মোট টাকাটিকে, অর্থাৎ এই যে 3400 টাকা, আমি যখন পণ্যের মোট দামকে ভাগ করব পণ্যের পরিমাণ দ্বারা, অর্থাৎ এই যে 300 ইউনিট, আমি যখন এই অ্যামাউন্টকে ভাগ করব কোয়ান্টিটি দ্বারা, আমার কাছে মোট কত টাকার পণ্য আছে, আমি সেই টাকাটিকে ভাগ দিব আমার কাছে মোট কতটা পরিমাণ পণ্য আছে, সেই পণ্যের পরিমাণ দ্বারা আমি তখনই পেয়ে যাব রেটটি, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ মেথডের অ্যাকচুয়াল রেটটি। আমি ভাগ করলাম 3400 ভাগ 300, আমার রেট চলে আসে 11.333। আমি এখানে দশমিকের পরে 3টি অঙ্ক নিলাম। এবারে আছে 11 তারিখ, যেখানে বলা আছে ইস্যুড টু ডিপার্টমেন্ট এ 200 ইউনিট। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট এ কে 200 ইউনিট পণ্য ইস্যু করলাম। আর যেহেতু আমি ইস্যু করেছি, সেহেতু কিন্তু অবশ্যই আমার স্টোর থেকে বা গুদাম থেকে পণ্য চলে গেল, তাই লিখলাম 11 তারিখ ইস্যুড 200 ইউনিট। দেখো বন্ধুরা, আমি এইখানে ইউজ করব এই যে রেটটি, অর্থাৎ 11.333 পূর্বের রেটটি, গুণ করলাম 200 গুণ 11.333, গুণ করলে চলে আসে 2267 টাকা। এবার দেখো, আমার পূর্বে পণ্য ছিল 300 ইউনিট, আমি এখান থেকে ইস্যু করলাম 200 ইউনিট, আমার এখন বাকি আছে আর 100 ইউনিট। আমার পূর্বে পণ্যের দাম ছিল 3400 টাকা, আর আমি যে পণ্য ইস্যু করলাম সেই ইস্যুকৃত পণ্যের দাম হচ্ছে 2267 টাকা। তাহলে আমার কয় টাকা বাকি আছে? বাকি আছে 3400 মাইনাস 2267, আমার চলে আসে 1133, অর্থাৎ 1133 টাকা। আমি এখন দর বের করব, অর্থাৎ আমি যখন ভাগ করব এই মোট টাকাটিকে 1133 কে এই মোট পণ্যের পরিমাণ দ্বারা 100 দ্বারা, আমি তখন পেয়ে যাব আমার অ্যাকচুয়াল রেটটি, অর্থাৎ 1133 ভাগ 100, আমার চলে আসে রেট 11.333। এবার দেখো বন্ধুরা, নেক্সট এখানে বলা আছে 17 তারিখ
পারচেজ 300 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 14 পার ইউনিট। এখানে পণ্য ক্রয় করা হয়েছে, সুতরাং পণ্য কিন্তু বৃদ্ধি পেল বা পণ্য গ্রহণ করা হলো। তাই লিখলাম পারচেজ 300 ইউনিট, রেট দেওয়া আছে 14 টাকা, গুণ করলাম 300 গুণ 14, চলে আসলো 4200 টাকা। আমায় দেখতে হবে মোট পণ্য কত আছে। দেখো বন্ধুরা, আমার মোট পণ্য আছে 100 ইউনিট, যা আগে থেকে ছিল, আর নতুন ক্রয় করা হয়েছে 300 ইউনিট, মোট পণ্য হয় 400 ইউনিট। আমার পূর্বের পণ্যের দাম ছিল 1133 টাকা, আর নতুন পণ্যের দাম হচ্ছে 4200 টাকা। আমার মোট কত টাকার পণ্য হয়? 1133 যোগ 4200, মোট হয় 5333 টাকা। আমি এখন রেট বের করব, অর্থাৎ আমি যখন ভাগ করব এই মোট অ্যামাউন্টকে এই মোট পণ্যের পরিমাণ দ্বারা, আমি তখন পেয়ে যাব এই রেটটি। অর্থাৎ আমি ভাগ করলাম 5333 ভাগ 400, আমার চলে আসলো 13.333। আমি এখানেও 3টি অঙ্ক নিলাম দশমিকের পরে। এখন দেখো বন্ধুরা, এবারে দেয়া আছে 20 তারিখ, যেখানে বলা আছে রিটার্ন টু সাপ্লায়ার 50 ইউনিটস। দেখো বন্ধুরা, এখানে বলা আছে রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ার বা সরবরাহকারী, তার প্রতি বা তার কাছে পণ্য ফেরত দেওয়া হলো। দেখো বন্ধুরা, সরবরাহকারী, যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করেছিলাম, আমি তার কাছে পণ্য ফেরত দিলাম। তো যখন আমি পণ্য ফেরত দিই, তখন কিন্তু অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে বা আমার স্টোর বা গুদাম থেকে পণ্য কমে যায়। দেখো বন্ধুরা, এইখানে তোমায় খেয়াল রাখতে হবে, এখানে বলা আছে রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ারের কাছে বা সাপ্লায়ারের প্রতি, টু মানে প্রতি, কারো প্রতি, সাপ্লায়ারের দিকে বা তার প্রতি পণ্য ফেরত দেওয়া হলো, সেহেতু কিন্তু আমার পণ্য কমে গেল। কিন্তু যদি প্রশ্নপত্রে বলতো রিটার্ন ফরম সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ারের কাছ থেকে পণ্য ফেরত চলে আসলো, বা যদি বলতো রিটার্ন ফরম কাস্টমার, অর্থাৎ কারো কাছ থেকে পণ্য ফেরত আসলো আমার কাছে, তখন কিন্তু আমার পণ্য বৃদ্ধি পেত। আর এখানে বলা আছে যে আমি এখানে সরাসরি পণ্য ফেরত দিলাম সাপ্লায়ারকে, রিটার্ন টু সাপ্লায়ার, সেহেতু এটি আসবে ইস্যুর কলামে, কারণ এখানে পণ্য কমে গেল। যেহেতু বলা আছে রিটার্ন টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে ফেরত দেওয়া হলো, লিখলাম রিটার্ন, এখানে ফেরত দেওয়া হয়েছে 50 ইউনিট, লিখলাম 50। আমি দর বের করেছিলাম পূর্বে 13.333, গুণ করলাম, চলে আসলো 667। আমার পূর্বে পণ্য ছিল 400 ইউনিট, আমি এখান থেকে ফেরত দিলাম সাপ্লায়ারকে 50 ইউনিট, বাকি আছে 350 ইউনিট। আর দেখো বন্ধুরা, আমার পূর্বের পণ্যের দাম ছিল 5333, আর নতুন যে পণ্য আমি ইস্যু করলাম তার দাম হচ্ছে 667। তো আমার টাকা চলে আসে, আমার টাকা থাকে অবশিষ্ট মূলত, আমি যখন বিয়োগ করব 5333 মাইনাস 667, আমার চলে আসে 4667। এখন দেখো বন্ধুরা, আমি দর বের করব, আমি আবারও সেই একই কাজ করব। আমি ভাগ করলাম 4667 কে 350 দ্বারা, আমার দর চলে আসে 13.333। দেখো এবার আছে 27 তারিখ, যেখানে বলা আছে ইস্যু টু ডিপার্টমেন্ট বি 200 ইউনিটস। দেখো বন্ধুরা, এখানে ইস্যু করা হয়েছে ডিপার্টমেন্ট বি এর কাছে। তো লিখলাম 27 তারিখ ইস্যু 200 ইউনিট। আমার এইখানে পণ্য ছিল 350 ইউনিট, যেখান থেকে আমি ইস্যু করলাম 200 ইউনিট, সুতরাং আমার আর পণ্য আছে অবশিষ্ট 150 ইউনিট। দেখো বন্ধুরা, এবার কিন্তু হবে সেই পূর্বের রেটটি, অর্থাৎ 13.333। আমি গুণ করলাম 200 গুণ 13.333, আমার টাকা আসে 2667 টাকা। আমার এখানে পণ্য বাকি আছে আর 150 ইউনিট। আমার পূর্বের পণ্যের দাম ছিল 4667 টাকা, আর আমার ইস্যুকৃত পণ্যের দাম হচ্ছে 2667 টাকা। তাহলে আমার আর কত টাকার পণ্য বাকি আছে? আমি যখন বিয়োগ করলাম 4667 মাইনাস 2667, আমার তখন চলে আসলো 2400 বা 2400 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি গড় বের করব। আমি যখন ভাগ করব এই মোট টাকাটিকে মোট পণ্যের পরিমাণ দ্বারা, অর্থাৎ 2400 ভাগ 150,
বা 150, আমি তখন পেয়ে যাব রেট 13.333। এখন দেখো বন্ধুরা, নেক্সটে বলা আছে 29 তারিখ এবং বলা আছে রিটার্ন ফরম ডিপার্টমেন্ট বি 50 ইউনিটস। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলা আছে রিটার্ন ফরম, অর্থাৎ ডিপার্টমেন্ট বি এর কাছ থেকে বা ডিপার্টমেন্ট বি হতে আমার কাছে পণ্য ফেরত আসলো। দেখো বন্ধুরা, এইখানে বলা ছিল রিটার্ন টু, এখানে ছিল রিটার্ন টু, অর্থাৎ এখানে আমি ফেরত দিলাম। দেখো বন্ধুরা, আর এখানে বলা আছে রিটার্ন ফরম ডিপার্টমেন্ট বি, অর্থাৎ ডিপার্টমেন্ট বি এর কাছ থেকে আমার কাছে পণ্য ফেরত আসলো। এখন দেখো বন্ধুরা, যখন পণ্য আমার কাছে ফেরত চলে আসলো তখন কিন্তু অবশ্যই পণ্য বেড়ে যাবে, তাই লিখলাম রিটার্ন। এখানে দেওয়া আছে ইউনিট 50 ইউনিটস, আমি রেট বের করেছিলাম পূর্বে 13.333, আমি গুণ করলাম চলে আসলো 667। আমার এখানে পণ্য ছিল পূর্বে 150 ইউনিট, নতুন আমি পণ্য আসলো আমার কাছে ফেরত 50 ইউনিট, আমার মোট পণ্য হয় 200 ইউনিট। আমার এখানে গত পণ্যের দাম ছিল 2400 টাকা, আর এই নতুন যে পণ্য আসলো ফেরত তার দাম হচ্ছে 667 টাকা, আমার মোট পণ্যের দাম হয় 2667 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি রেট বের করব। আমি যখন ভাগ করলাম 2667 কে 200 দ্বারা, আমি তখন পেয়ে গেলাম আমার দর বা রেট, সেটি হচ্ছে 13.333। এখন দেখো বন্ধুরা, নেক্সটে কিন্তু আরেকটি এন্ট্রি আছে এবং এই ট্রানজাকশনে বলা আছে যে 30 তারিখ ট্রান্সফার্ড ফরম ডিপার্টমেন্ট এ টু ডিপার্টমেন্ট বি 50 ইউনিটস। দেখো বন্ধুরা, এখানে বলা আছে ট্রান্সফার্ড ফরম ডিপার্টমেন্ট এ টু ডিপার্টমেন্ট বি, অর্থাৎ এখানে কিন্তু আমার ডিপার্টমেন্ট এ এর কাছ থেকে পণ্য বা কাঁচামাল ডিপার্টমেন্ট বি এর কাছে স্থানান্তর করা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম বেসিক ক্লাসে যে যদি একই প্রতিষ্ঠানের একটি ডিপার্টমেন্ট হতে অন্য কোনো ডিপার্টমেন্টে পণ্য ট্রান্সফার করা হয় তবে কিন্তু সেটি এই স্টোর লেজারে অন্তর্ভুক্ত হবে না। আবার বলতেছি বন্ধুরা, দেখো যদি এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে পণ্য ট্রান্সফার করা হয় বা স্থানান্তর করা হয় তবে কিন্তু সেটি এখানে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু যদি বলতো এরকম যে ডিপার্টমেন্ট বি এর কাছে ইস্যু করা হয়েছে তবে তা অন্তর্ভুক্ত হতো। যদি বলতো এরকম যে ডিপার্টমেন্ট বি এর কাছ থেকে ফেরত আসলো, তাও এখানে অন্তর্ভুক্ত হতো এবং হয়েছে বিগত ট্রানজাকশনে। কিন্তু শুধুমাত্র যখন বলা হবে যে ডিপার্টমেন্ট এ থেকে বি এর কাছে বা ডিপার্টমেন্ট বি থেকে এ এর কাছে ডিপার্টমেন্ট সি থেকে এ এর কাছে ট্রান্সফার করা হচ্ছে, তখন সেটি আর স্টোর লেজারে অন্তর্ভুক্ত হবে না, কখনোই না। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 7, যেখানে আমি দেখালাম ওয়েটেড এভারেজ মেথড। এখানে কিন্তু বন্ধুরা আহামরি কোনো বিষয় নেই, শুধুমাত্র তোমায় দেখতে হবে যে তোমার বর্তমানে কত টাকার পণ্য আছে এবং তোমার কাছে মোট কতটা পণ্য আছে। যখন তুমি যত টাকার পণ্য আছে সেই মোট টাকাটাকে ভাগ দিবা তোমার কাছে যতটা পরিমাণ পণ্য আছে, যখন তুমি মোট টাকাকে ভাগ দিবা মোট পণ্যের পরিমাণ দ্বারা, অর্থাৎ যখন তুমি এই যে অ্যামাউন্ট মোট টাকা এটিকে ভাগ দিবা কোয়ান্টিটি মোট পণ্যের পরিমাণ দ্বারা, তখন তুমি পেয়ে যাবা এই রেটগুলি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 7 এবং আপাতভাবে এটি হচ্ছে আমার এই অধ্যায়ের অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অধ্যায়ের লাস্ট ক্লাস। এরপর চলে আসবে কস্ট অ্যাকাউন্টিং এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।